দাবিটা তো নির্যাতিতার পরিবারই রেখেছিলেন। স্বয়ং নির্যাতিতার বাবা বলেছিলেন যে ওখানে একটি পুলিশ আউটপোস্ট অত্যন্ত প্রয়োজন। মানে ধর্ষিতার চরিত্র হনন করেন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিতা প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী, আর অপরাধীদের মনে ভয়হীন ভরসা আউট হচ্ছে। এটাই তো বাংলার মানুষ চেয়েছিল, যে আইনের শাসন হবে এবং দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে বাংলার মানুষ মুক্ত হবে। কিন্তু অদ্ভুত দেখুন, চতুর্থ যে অভিযুক্ত কবির মোল্লা, সেই কবির মোল্লার নামটা উঠে আসার পর দেখছেন না কেমন শীত ঘুমে চলে গেছে তৃণমূলীরা আর বামপন্থীরা। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি বারুইপুর গেলেন, এবং আমরা দেখতে পাচ্ছি বারুইপুর অর্থাৎ সূর্যপুরে একটি পুলিশের আউটপোস্ট উদ্বোধন করলেন, কি বলবেন? এই আউটপোস্ট তৈরির দাবিটা তো নির্যাতিতার পরিবারই রেখেছিলেন। স্বয়ং নির্যাতিতার বাবা বলেছিলেন যে ওখানে একটি পুলিশ আউটপোস্ট অত্যন্ত প্রয়োজন এলাকার সার্বিক নারী সুরক্ষার স্বার্থে এবং এই অপরাধী দমনের স্বার্থে। এবং দেখুন, আমাদের এই বর্তমান সরকার, বর্তমান স্বরাষ্ট্র দফতর এবং স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কতটা তৎপর, নাগরিক দাবি নিয়ে কতটা সচেতন, যে যত মানে 72 ঘন্টার দাবিতে একটি পুলিশ আউটপোস্ট উপযুক্ত সংখ্যক পুলিশ নিয়োগের মাধ্যমে সেখানে তৈরি হয়ে গেল, শুভ উদ্বোধনও হয়ে গেল। এটাই তো আমরা, এই তৎপরতাটাই তো আমরা এতদিন খুঁজে পাইনি। এর আগে যখন ধর্ষণ হতো বাম আমলে, তখন বাম আমলের যারা মুখ্যমন্ত্রী থাকতেন তারা বলতেন এমন তো কতই হয়। জ্যোতিবাবুর মুখে এরকম কথা আমরা শুনেছি। আমরা বুদ্ধবাবুর আমলে দেখেছি বুদ্ধবাবুর সিআইডি, বুদ্ধবাবুর নিযুক্ত করা পুলিশ অফিসার, তারা এমন চার্জশিট বানিয়েছে একটার পর একটা ধর্ষণ কাণ্ডে, অপরাধীরা জামিন পেয়ে মুক্ত হয়ে গেছেন। সিপিএম এর নেতারা, সিপিএম এর মন্ত্রীরা, স্বয়ং বুদ্ধবাবু নন্দনে বসে মজা লুটছেন। তো একটা অদ্ভুত বিচারিতা দেখেছিলাম। আর তৃণমূল আমলে তো কথা বলাই যাবে না। মানে ধর্ষিতার চরিত্র হনন করেন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিতা প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী। রেট তো ছিল বিবাহিত, মানে ধর্ষিতা নারীর মধ্যে আবার বিভিন্ন শ্রেণীবিন্যাস ছিল, বিবাহিত ধর্ষিতা, অবিবাহিত ধর্ষিতা, প্রৌঢ়া ধর্ষিতা, একদম বৃদ্ধা ধর্ষিতা। সেই অনুযায়ী কারোর জন্য 25,000, 50,000, 1 লাখ, 2 লাখ রেট চার্ট বেঁধে দিয়েছিলেন উনি। তো সেই কথা ছেড়ে দিন। আমরা আরজিকর থেকে কামদুনি এক একটা সময় খালি আমরা কান্নাই দেখে গেছি আর বিচারের নামে প্রহসন পেয়েছি। কিন্তু বর্তমান সরকার তৎপর, বর্তমান মুখ্যমন্ত্রী সুবিচার দিতে চান। এই সমস্ত নারকীয় জঘন্য অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নীতি একটাই, জিরো টলারেন্স। একটা অপরাধীকেও ছাড়া হবে না। যে তৎপরতা আপনি দেখতে পেয়েছেন, রবিতে ধরে মঙ্গলে খরচ, ওই এতদিন ধরে বলছিলেন না, এই যারা সব বামপন্থীরা ছিল, তৃণমূলীরা ছিল, যে এই তো বলেছিল তোমাদের মুখ্যমন্ত্রী সকালে ধরবে বিকালে খরচা করবে, সকালে ধরবে বিকালে খরচা করবে, কোথায় গেল? তাই হয়েছে, রবিতে জমা মঙ্গলে খরচা, অর্থাৎ জিরো টলারেন্স। তো এই নীতি নিয়ে আমাদের সরকার চলছে এবং পুলিশ আউটপোস্ট এইভাবে তৈরি হয়। দেখুন, রাতারাতি তো একটা সিস্টেমের পরিবর্তন সম্ভব নয়। 2 লক্ষ পুলিশের শূন্যপদ রয়েছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ মিলিয়ে। কোনো একটা থানা দেখাতে পারবেন না যে থানায় অপরাধী নিয়ন্ত্রণের সিসিটিভি মনিটরিং এর কোনো আপগ্রেডেড ভার্সনও রয়েছে। অর্থাৎ এই যে অপরাধগুলো হচ্ছে, তাৎক্ষণিকভাবে অপরাধীদের শনাক্তকরণের কোনো, চিহ্নিতকরণের কোনো ব্যবস্থাপনা আগের সরকার রাখেনি। ক্রিমিনাল জাস্টিসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কোনো ল্যাব, কোনো জায়গায় এই যে বিভিন্ন ধর্ষণ কাণ্ডের পর যে সমস্ত তথ্য প্রমাণ পরীক্ষা করতে লাগে, তার জন্য যে ল্যাবে উপযুক্ত ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, পরীক্ষক নিয়োগ, কিচ্ছু হয়নি 15টা বছরে। এইগুলো এই সরকার তৎপরতার সাথে করছে এবং আমাদের বিশ্বাস আমরা অচিরেই এই অপরাধকে শূন্যে নামিয়ে আনতে পারবো। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে প্রথম দিন থেকে নাবালিকার পরিবার সরকারকে সাহায্য করেছে, নাবালিকার পরিবারের প্রতি সরকার কৃতজ্ঞ, এবং 4 জনের নামে পরিবার অভিযোগ করেছিলেন, 4 জনই গ্রেপ্তার। অভিযুক্তরা বসিরহাট সীমান্ত পর্যন্ত পালিয়েছিল, সেখান থেকে ধরা পড়েছে এবং হেফাজতে নিয়ে তদন্ত হবে, মুখ্যমন্ত্রীর মনিটরিং হবে, কি বলবেন? না, প্রথম থেকেই তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন। যে বার্তা, যে কাজ, যে প্রশাসনিক তৎপরতা মাননীয় মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন, এ তো অভূতপূর্ব।
এবং আপনি বলুন, ঘটনার অভিযোগ দায়েরের 12 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে, যে যেখানে পালিয়ে যাচ্ছে সেখান থেকে গলার ধরে টেনে নিয়ে আসছে রাজ্যের পুলিশ। এই তৎপরতা আপনি এর আগে দেখেছিলেন কোথাও? কোথাও কোনো কাণ্ডে দেখেছিলেন? কামদুনির ধর্ষকরা, অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে, কাটোয়ার ধর্ষকরা ছাড়া, করেয়া থেকে তমলুকের ধর্ষকরা সব ছাড়া, একমাত্র এই সরকার। শুধুমাত্র এই কাণ্ডে নয়, মালদার ঘটনায় 12 ঘন্টার মধ্যে গ্রেফতার, মহিষাদলের ঘটনায় 6 ঘন্টার মধ্যে গ্রেফতার, দিনহাটার ঘটনায় 3 ঘন্টার মধ্যে গ্রেফতার। যে প্রশাসনিক তৎপরতা এই সরকার দেখিয়েছে এবং যা বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, এরপর আমাদের মনে, মানুষের মনে ভরসাহীন, ভয় আউট হচ্ছে, আর অপরাধীদের মনে ভয়হীন ভরসা আউট হচ্ছে। এটাই তো বাংলার মানুষ চেয়েছিল, যে আইনের শাসন হবে এবং দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে বাংলার মানুষ মুক্ত হবে। কিন্তু অদ্ভুত দেখুন, চতুর্থ যে অভিযুক্ত কবির মোল্লা, সেই কবির মোল্লার নামটা উঠে আসার পর দেখছেন না কেমন শীত ঘুমে চলে গেছে তৃণমূলীরা আর বামপন্থীরা, যারা এতদিন ধরে অভিযোগ করছিলেন সবাই আরএসএস, সবাই অভিযুক্ত বিজেপি, বিজেপি ঘটনাটাকে ধামাচাপা দিতে চায়। কিন্তু যেই ওই বসিরহাট সীমান্ত থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার জন্য এই জিহাদি জঙ্গি কবির মোল্লা ধর্ষক, তাকে যেই পশ্চিমবঙ্গ পুলিশ ধরলো, যার নামে লিখিত অভিযোগ স্বয়ং নির্যাতিতার পরিবার করেছিল, এ কথাটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। এদের একটা অদ্ভুত দ্বিচারিতা দেখতে পারবেন, এরা ধর্ষকের ধর্ম দেখে জেগে ওঠে। যেখানে যেখানে ধর্ষকের ধর্ম পরিচয় ইসলামিক, সেখানে দেখবেন না বামপন্থীদের কোনো মানে অতি সক্রিয়তা, বিপ্লব, প্রতিবাদ হোক, কলরব, কিচ্ছু রয়েছে, সব বন্ধ। আপনি বলুন না, 11 বছরের নাবালিকা গণধর্ষিতা হয়েছে, আমাদের সমাজের লজ্জা। 9 বছরের একজন নাবালিকাও ধর্ষিতা হয়েছে মালদায়। বাদ দিন, ক্যানিং এ এই ঘটনা ঘটার কয়েকদিন পরে একটি নাবালিকার সাথে ধর্ষণ এবং যৌন হেনস্থা হয়েছে, 2জন মুসলিম ধর্ষক ধরা পড়েছে। আপনি এই বামপন্থীদের কোথাও খুঁজে পাচ্ছেন? এই সুজন চক্রবর্তী কি ক্যানিং এর রাস্তাটা খুঁজে পাচ্ছেন না? এই যে যে জিহাদি জঙ্গিটা লায়েক আলী দাঙ্গা করালো, হিন্দু খুন করালো, রেল লাইনে রেল দুর্ঘটনা করাতে চাইলো, সেই লায়েক আলীকে আপনি ক্যানিং এ একটা বারের জন্যও দেখেছেন? আপনি দেখতে পাবেন না, কারণ ওখানে ধর্ষকরা ইসলামিক ধর্মাবলম্বী এবং তাই ওরা যেহেতু মুসলিম, তাই এরা সব শীত ঘুমে চলে গেছে। এই দ্বিচারিতাটা, এই সিলেক্টিভ প্রতিবাদ, সিলেক্টিভ আউটরেজ, ধর্ষকের ধর্ম পরিচয় দেখে প্রতিবাদ করব, এই মানসিকতাটার বিরুদ্ধে সমাজের সর্বস্তরে জোটবদ্ধ হয়ে এই সিপিএম এবং তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রয়োজন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রজিৎ, যিনি গণপিটুনিতে মৃত্যু হয়েছে, তার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী এবং আর্থিক সাহায্য করলেন এবং তার দাদাকে চাকরিও দিলেন, এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে এটা গণপিটুনি নয়, একেবারে নাম পরিচয় দেখে তার উপর হামলা চালানো হয়েছে, ভোটে যারা হেরেছে তাদের উস্কানি আছে এই মারধরের পেছনে, এবং নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে যুবককে। কি বলবেন? এটা তো আজকের দিনে, না না, এটা তো আজকের দিনে মানে একদম ওপেন সিক্রেট যে একটি নিরপরাধ হিন্দু ছেলেকে মিথ্যা অভিযোগ দিয়ে, যার বিরুদ্ধে, যে মেয়েটা হারিয়েছে, যে মেয়েটা ওই নারকীয় পৈশাচিক অত্যাচার সহ্য করে প্রাণ হারিয়েছে, তার বাবার যন্ত্রণা তো সবচেয়ে বেশি, তার যন্ত্রণার পাল্লা তো আমরা কেউ দিতে পারবো না। আচ্ছা, তার বাবা তো বলছে যে এই যে ইন্দ্রজিৎ ছেলেটা কোনো অপরাধ করেনি, তার বাবা কি একটা লাইন এফআইআর এ বা জিডিতে বা অভিযোগ জানিয়েছে? জানায়নি তো। তাহলে অভিযোগটা কে করেছে? এই জিহাদি জঙ্গি কমিউনিস্ট লায়েক আলী। এই গিয়ে প্রথম উস্কানি দিয়েছে, যেহেতু হিন্দুর ভোটে হেরেছে, হিন্দু তো ভোট দেয়নি এই কমিউনিস্ট জিহাদিটাকে, তাই হিন্দুর ওপরও রাগ, তাই ওই পাড়াতে দাঁড়িয়ে ও উস্কানি দিল, একদল জিহাদি জঙ্গিকে প্রতিবাদীর নাম করে জড়ো করলো। আচ্ছা, এ কোন প্রতিবাদ আপনি বলুন? আপনি প্রতিবাদ করছেন একটি মেয়ের সাথে হওয়া অপরাধের বিরুদ্ধে, করুন প্রতিবাদ। আপনি রেল লাইনে একটা আস্ত বড় বিম ফেলে রেল দুর্ঘটনা করাতে চাইবেন? সেই রেলগাড়িতেও তো 1000 মেয়ে ছিল, তার মানে আপনি 1000টা মেয়েকে মেরে একটা মেয়ের সাথে হওয়া অত্যাচারের প্রতিবাদ করছেন। এটা প্রতিবাদ না, এটা জামাতি তাণ্ডব। এটাকে পরিষ্কার করে বলতে শিখুন। এটা একটি জামাতি তাণ্ডব হয়েছে, যেটাকে আজকে বামপন্থীরা এবং মমতা ব্যানার্জি প্রতিবাদ বলছেন।
এটা প্রতিবাদ নয়, এটা হিংসা হয়েছে এবং পরিকল্পিতভাবে। ইন্দ্রজিৎ যেহেতু হিন্দু, ইন্দ্রজিৎ যেহেতু ওই সময় হিন্দু হিসেবে ওই সামনে উপস্থিত, তাই একটা উস্কানি দিয়ে মেরে দেওয়া হলো। ঠিক একইভাবে আপনি দেখেছেন ধুরন্ধর সিনেমাটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন পাকিস্তানেও একই মডেলে সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু শিখদের একদল মুসলমান জিহাদি জড়ো হয়ে তাদের নামে একটা মিথ্যা রটনা রটিয়ে দেয় যে এ কোরআনের অপমান করেছে, এ আমাদের নবী পয়গম্বরকে খারাপ বলেছে বলে পিটিয়ে দেয়। ঠিক একই মডেলে বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে একই মডেলে হত্যা করা হয়েছিল। দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে একটা ইসলাম অবমাননার অভিযোগ এনে তাকে প্রকাশ্য দিবালোকে মেরে দেওয়া হলো, গণপিটুনি। এটা জামাতি মডেল। এই জামাতিগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে শুট করে দেওয়া উচিত। বাংলা যে বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের মাটি যে জিহাদি জামাতিদের নয়, এটার বার্তা দেওয়া প্রয়োজন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হামলা হলো বা যেভাবে গণপিটুনি দেওয়া হলো, সেখানে দেখতে পাচ্ছি একের পর এক গ্রেপ্তার হচ্ছে। এখানেই প্রশ্ন হচ্ছে, যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের কি এবার পাশে দাঁড়াবে বামপন্থীরা? না 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 না, যে লাইক আলী পুরোটা আপনি কি করে মানে এটা ভাবতে পারছেন? আপনাকে তো আমি আগেই বললাম, এই বামপন্থীদের আউটরেজ বা প্রতিবাদ হচ্ছে সিলেক্টিভ। যেখানে এরা দেখতে পাচ্ছেন যে হিন্দু মুসলমানের অ্যাঙ্গেল খেলা যায় এবং যেখানে মুসলমানকে উস্কানি দেওয়া যায়, মুসলমানের জন্য ধর্মীয় তাস খেলা যায়, সেই আগে ভারত ভাগ হবে তারপর দেশ স্বাধীন হবে, হাত মে বিড়ি মুহ মে পান ছিন কে লেঙ্গে পাকিস্তানে, তো স্বাধীনতার সময় থেকে মুসলিম লীগের পাঁচাটাও আনুগত্য এই বামপন্থীদের রয়েছে। এ তো দাসত্ব করেছে মুসলিম লীগের। এরা কখনো ভারতীয় হতে পেরেছে নাকি? এরা তো মুসলিম লীগের পাঁচাটা দালাল ছিল, আর এখন মুসলিম মৌলবাদের, জিহাদি মৌলবাদের পাঁচাটা দালাল হয়েছে। এদের লক্ষ্য হচ্ছে হিন্দু বিরোধিতা। যেখানে এরা হিন্দু বিরোধিতা করতে পারবে সেখানে রয়েছে, যেখানে এরা মুসলিম মৌলবাদকে তোষণ করতে পারবে এরা সেখানে রয়েছে। এদের আপনি কি করে ভাবছেন প্রসেনজিতের বা ইন্দ্রজিতের পাশে দাঁড়াবে? এদেরকে মারার জন্য তো এরা উস্কানি দিয়েছে। এই লায়েক আলী, এই জিহাদি জঙ্গিটা তো উস্কানি দিয়েছিল যে এরা অপরাধের সাথে যুক্ত, এরা অপরাধী বলে নিজেরাই ফরমান দিয়ে এদেরকে তো পিটিয়েছে। খুনি কখনো যে খুন হয়েছে তার পাশে দাঁড়াতে পারে? ইন্দ্রজিতের খুনির নাম সিপিএম। ইন্দ্রজিতের রক্ত লেগে রয়েছে আলিমুদ্দিনের লাল ওই বাড়িটায়। ওই লাল বাড়িতে ইন্দ্রজিৎ একটি নিরপরাধ হিন্দু ঘরের, বাঙালি ঘরের ছেলের রক্ত লেগে রয়েছে এবং এই রক্তের হিসাব আলিমুদ্দিনকে দিতে হবে।